ডিয়ার ভিউয়ার্স, আজকে প্রতিবেদনের বিষয় দিল্লিতে যে বিধানসভা নির্বাচন হয়ে গেল 5/2/2025 তারিখে, এবং তারপরে 48টি সিটে বিজেপি জিতেছে এবং বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তার ফলে সেখানে বিজেপির পক্ষ থেকে রেখা গুপ্ত 20/2/25 সালে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন। এই 20 সালে মুখ্যমন্ত্রী হওয়া থেকে এবং 5 তারিখে নির্বাচন হওয়া থেকে শুরু করে এ পর্যন্ত দিল্লির বিধানসভাকে কেন্দ্র করে বিভিন্ন মিডিয়াতে প্রচুর আলোচনা হয়েছে। আলোচনার আর নতুন করে বিষয় কিছু থাকতে হয়তো পারে না, কিন্তু কিছু বিষয় আছে যে একটি বিষয়ের দিকে তারা সে বিষয়টি বলেননি। না, আরেকটি বিষয়ের দিকে আমার আলোকপাত করার ইচ্ছে আছে, তো কাজেই আলোচনাটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি। বিজেপি সেখানে 45.5% সিট ভোট পেয়েছেন, কংগ্রেস পেয়েছে 6.34% ভোট, এবং আম আদমি পার্টি সেখানে 43.57% ভোট পেয়েছেন, এবং ভোট পেয়ে আম আদমি পার্টি 22টি আসন পেয়েছেন। কংগ্রেস কোনো আসন পাননি, তবুও তারা 6.34% ভোট পেয়েছেন। কংগ্রেস এবং আপের ভোট একত্রিত করলে 49.91%। বিজেপির থেকে 4%-এরও বেশি ভোট পেয়েছে, কিন্তু অন্যান্য ভোট একত্রিত করলে 5% ভোট বেশি পেয়েছে বিজেপির থেকে, এবং অন্যান্যরা আরো দল যারা দাঁড়িয়েছিল তারাও 4% ভোট পেয়েছে। এনডিএ জোটের বিরুদ্ধে ইন্ডিয়া জোট যেভাবে লোকসভায় নির্বাচন করেছিল, যদিও রাজ্যে রাজ্যে সম্পূর্ণ তো মিল ছিল না, কেরালা, পশ্চিমবাংলা, তা সত্ত্বেও যেভাবে ঐক্যবদ্ধ হয়ে গোটা ভারতবর্ষ থেকে লড়াই করেছিল, এই লড়াইটা যদি দিল্লিতে হতো তাহলে দিল্লিতে বিজেপি 9% ভোট কম পেত, এবং 2-3-4% ভোটের ব্যবধানে অনেক ওলটপালট হয়ে যায়। তাহলে সেখানে আপ এবং কংগ্রেস জোটই জিতত। অর্থাৎ এই জোট মিলে 54% ভোট পেয়েছে। যদি জোট হতো তাহলে 54% ভোট পেত জোট আর কি, কংগ্রেস এবং বিজেপি মিলে এবং অন্যান্যরা মিলে। এবং কংগ্রেস 3 বারের জন্য শূন্য সেখানে, এবং 27 বছর পর বিজেপি ক্ষমতায় এলো, অর্থাৎ 1998 সালের পরে। 1993 সালের আগে সেখানে স্বাধীনতার পর থেকে কংগ্রেস ছিল সেখানে। তো যাই হোক, আপ যে 2013 সাল থেকে 25 সাল পর্যন্ত এই যে ক্ষমতায় থাকলো, আপ যে গঠিত হলো, এর সামান্য কিছু কথা যেমন আলোচিত হয়েছে, অন্যান্যরা করেছেন, আমিও তার সামান্য কিছু সংক্ষেপে করার চেষ্টা করেছি। 2011 সালে আন্না হাজারের নেতৃত্বে ব্যাপক দুর্নীতি বিরোধী আন্দোলন এবং প্রচার শুরু হয়েছিল, এবং দাবি ছিল যে লোকপাল বিল পাশ করতে হবে। কিন্তু এই লোকপাল বিল পাশ করতে হওয়ার অর্থাৎ শান্তিভূষণ 1968 সালে এই লোকপাল বিল গঠনের জন্য কিন্তু আন্দোলন করেছিলেন, এবং সেটা আন্দোলনের কিছু পরে সেটা পাশ হয়েছিল লোকসভাতে, কিন্তু রাজ্যসভায় পাশ হয়নি। সেটা আন্না হাজারের আন্দোলন এবং গোটা ভারতবর্ষের মানুষের সমর্থন থাকায় 17ই ডিসেম্বর 2013 সালে ভারত সরকার পাশ করে বিষয়টি। এবং এই আন্দোলন তারপরে স্থিমিত হয়, এবং আন্না হাজারে প্রবীণ গান্ধীবাদী নেতা তিনি ছিলেন, এবং তিনি বলেছিলেন যে এটা আমাদের অরাজনৈতিক আন্দোলন, আমরা কোনো রাজনৈতিক
গঠন করতে চাই না। যখন দুর্নীতি সহ গণতন্ত্র যখন বিপন্ন হবে, আবার আমরা আন্দোলনের পথে আসব। এবং কেজরি সেখানে তাদের প্রচার দলের সঙ্গে ছিলেন এবং সেখানে তার একটা স্বচ্ছ ইমেজ গড়ে তোলে এবং তিনি রাজনৈতিক দল গঠন করেন তাদের অনিচ্ছা সত্ত্বেও। এবং 1913 সাল থেকে 25 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। আপের 2025 সালে পরাজয় ঘটল। একটা পরাজয় ঘটলে তো কারণ আছে, যদিও এই যে কোয়ালিশনটা হয়নি, এই কোয়ালিশনটা না হয় একমাত্র কারণ নয়, আরো অন্যান্য কারণ আছে। সেটা হচ্ছে আপের বিরুদ্ধে, অর্থাৎ আন্না হাজারের যে আন্দোলনের বিরুদ্ধে অনেক অভিজ্ঞ মানুষরা ভারতবর্ষের বলে থাকেন যে এর পিছনে বিজেপির সমর্থন ছিল এই দুর্নীতি বিরোধী আন্দোলনের বিরুদ্ধে, কারণ সেখানে ক্ষমতায় ছিল তখন কংগ্রেস। এবং আপের একটা উন্নয়নমুখী এবং পরিচ্ছন্ন ইমেজ, পরিচ্ছন্ন একটা তার ভাব থাকলেও কিন্তু তার মধ্যে একটা নরম হিন্দুত্ব ভাব দেখা যেত। ভারতবর্ষে যখন বিজেপি সরকার ঝুপড়ি ভাঙছেন, বাংলাদেশে চিহ্নিতকরণের জন্য গ্রেপ্তার ধরপাকড় হচ্ছে বা থানা থেকে ছেড়ে দিচ্ছে, যখন মুসলিম মহল্লাগুলিতে গত কিছুদিন আগে যে বুলডোজার চলছিল সে বিষয়েও তিনি কিন্তু মুখ খোলেননি কিন্তু সেখানে। এবং এবারেও দেখা গেল তিনি, বিজেপি নেতারা যেমন গেছেন, তিনিও কিন্তু সেই মহাকুম্ভে স্নান করতে গেছেন। তিনি নিশ্চয়ই, তার বিশ্বাস আছে তিনি যাবেন, কিন্তু গেছেন। কিন্তু এই যাওয়াটাকে কেন্দ্র করে কিন্তু তার কিন্তু কিছু সমর্থনের ঘাটতি হয়েছে এবং তার নীরবতা এবং নরম হিন্দুত্ববাদের জন্য তার কিন্তু যতই স্বচ্ছ ইমেজ থাক না কেন, কিন্তু মানুষ তাকে পাশে পাচ্ছে না মনে করে কিন্তু মানুষের সমর্থনের একটা অংশ তার কাছে সরেছে। যদিও সরেছে, তা সত্ত্বেও বলা যেতে পারে যে আপ এবার 2% ভোট বেশি পেয়েছে লোকসভার চাইতে। আরেকটি বিষয় যেটা হচ্ছে যে আপ গঠিত হয়েছে একটি সদিচ্ছার ভিত্তিতে, একটা ওয়েলফেয়ার স্টেটের মধ্যে, সেখানে স্বচ্ছভাবে তিনি প্রশাসন চালাবেন সেখানে। কিন্তু আমরা 19বিংশ শতাব্দীর গোড়াতেই যেসব মনীষী পৃথিবী জোড়া এসছেন তারা বলে গেছেন, এবং তাদের মধ্যে তার আগের শতাব্দীতে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে ফরাসি বিপ্লবের মধ্যে দিয়ে, এবং তারপরে দেশে দেশে যে গণতন্ত্র এসেছে এবং শিল্পের যে বিকাশ ঘটেছে, কিন্তু সে গণতন্ত্র একদিকে যেমন বলেছে যে ভ্রাতৃত্ব ও সমতার কথা যেমন বলেছে, কিন্তু পাশাপাশি কিন্তু শ্রমিক শ্রেণীর দুর্দশা বেড়েছে, মানুষের দ্বারা মানুষের শোষণের আবার নতুন এক রূপ দেখা গেছে সেখানে। এবং এই পুঁজিবাদের গর্ভ থেকে কিন্তু সাম্রাজ্যবাদের জন্ম হয়েছে। আলোচনা অন্যদিকে যাচ্ছে, সেদিকে আর নিয়ে যাচ্ছি না সেখানে। এবং অনেক মনীষী মনে করতেন যে স্বচ্ছভাবে এইভাবে প্রশাসন চালালে এই ব্যবস্থার মধ্যে দিয়ে সমস্ত সমস্যার সমাধান করা যাবে। কিন্তু সে সময় যেমন মার্কস, এঙ্গেলস সহ অন্যান্য অনেক মনীষী বলে গেছেন যে এইভাবে সম্ভব নয়। যারা নিপীড়িত তারাই যদি দেশের শাসনভার গ্রহণ করতে পারে, শিক্ষিত হয়ে সুচিন্তিত হবে, তারাই কিন্তু নিজেদের ভাগ্যকে পরিবর্তন করতে পারেন। কেজরিওয়াল হয়তো উন্নত মন নিয়ে একটি স্বচ্ছ প্রশাসন করার জন্য, উন্নয়ন করার জন্য এসেছিলেন এবং পরপর নির্বাচনগুলি জিতলেন, এবং দেখা গেল তিনি
তার যে প্রভাব, বুর্জোয়া বৃহৎ রাজনীতিগুলির দুর্নীতির একের পর এক ছাপ থাকার যে গণ অসন্তোষ, তার বিরুদ্ধে পাঞ্জাবে তিনি গেলেন এবং আশপাশের বিভিন্ন রাজ্যগুলিতে 2-4টি করে আসন পেতে শুরু করলেন, শাখা ছড়িয়ে পড়েছিল। তিনি গুজরাটেও গিয়েছিলেন গত বিধানসভায় এবং লোকসভায় প্রার্থী দিতে এবং সেখানে লড়াই করেছিলেন সেখানে। কিন্তু যে গণতন্ত্র আমরা পেয়েছি, এই গণতন্ত্র যেমন আগের অবস্থা থেকে আমাদের উন্নত করেছে, কিন্তু এই গণতন্ত্রের যে ত্রুটিগুলি, সেই ত্রুটিগুলিও কিন্তু কেজরিওয়ালকেও আক্রমণ করেছে। কারণ কেজরিওয়ালের পার্টি একদিকে কোনো রেজিমেন্টেড পার্টি নয়, এবং দেখা গেছে যে সিসোদিয়ার মধ্যে তার সরকারের বিরুদ্ধে যে আবগারি বিষয়ে যে মামলা এনেছে বিজেপি সরকার, কারণ বিজেপি সরকার তার যে সিবিআই আছে এবং তার যে প্রশাসন আছে এবং সেখানে যে লেফটেন্যান্ট গভর্নর আছে, যেমন গভর্নর, তেমনি দেশে দেশে যে অন্য রাজ্যপাল আছে, তার মধ্যে দিয়ে কিন্তু গোটা ভারতবর্ষের যে ফেডারাল স্ট্রাকচার আছে সেই ফেডারাল স্ট্রাকচারকে অনেকটা দুর্বল করে দিচ্ছে। এবং কোন কোন রাজ্যের রাজ্যপালরা বিগত দিনে হলেও অল্প স্বল্প হলেও এইবার অন্তত পক্ষে বিজেপির শাসন আমলে রাজ্যপালরা অনেক রাজ্যেই খানিকটা দ্বৈত শাসন শুরু করেছেন। সেখানেও তার একটা সমস্যা আছে, সেখানে উন্নয়নমূলক কাজ করার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে লেফটেন্যান্ট গভর্নর সাক্সেনা এখন আছেন সেখানে। তো এবং তিনি ইলেকট্রাল বন্ডের টাকা নিয়েছেন। ইলেকট্রাল বন্ডের টাকা, আগে ইলেকট্রাল বন্ডের টাকা রাজনৈতিক দলের পক্ষ থেকে সরাসরি নেওয়া হতো, এবার বন্ডের মধ্যে নিয়েছেন, কারণ বিজেপি নজরদারি করতে পারবে যে কে কত টাকা পাচ্ছে, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, তাহলে আপও সেই লাইসেন্স দেওয়াকে কেন্দ্র করে আবগারি মামলায় জড়িত হলেন এবং দলও ক্রনিক ক্যাপিটালিস্ট তৈরি করলেন, বন্ধু পুঁজিপতি তৈরি করলেন এবং ইলেকট্রাল বন্ডের টাকা নিলেন। তাহলে অন্য দলের সঙ্গে তার কি পার্থক্য থাকলো? কাজেই এটা কোনো রেজিমেন্টেড পার্টি নয়, শুধু ভালো করার জন্য মানসিকতা নিয়ে পার্টির লোকেরা অনেক ত্যাগ করে চাঁদা দিয়ে পার্টিটাকে চালাবে, এটি বোধহয় কেজরিওয়ালের পার্টিতেও সম্ভব নয়। তবে একটি বিষয়, কেজরির যে ভাবমূর্তি ছিল, সেই ভাবমূর্তিকে কিন্তু এনডিএর যে বিভিন্ন শরিক দল ছিল, ছোট বড় শরিক দল, তারাও খুব একটা আক্রমণ করতেন না, বামপন্থীরাও আক্রমণ করতেন না, এবং অন্যান্য যে সেকুলার দল ছিল ইন্ডিয়া জোটের, তারাও কিন্তু আপকে কিন্তু খুব ভীষণভাবে আক্রমণ করতেন না, কারণ তার একটা ইমেজ ছিল। কিন্তু তিনি বুর্জোয়া গণতন্ত্রের যে ভাইস, সেই ভাইসের মধ্যে মেখে গেলেন এবং বন্ধু পুঁজিপতি তাকে তৈরি করতে হলো। তিনি 52.4 কোটি টাকা তার পার্টি নিয়েছে সেখানে, এবং ধীরে ধীরে মানসিকতার পরিবর্তন হচ্ছে। নিজে হয়তো কিছু নিয়েছেন তার কোনো প্রমাণ নেই, কিন্তু সরকারি আবাসনকে তিনি বহু কোটি টাকা দিয়ে সাজিয়েছেন। তিনি আলোচনা সংক্ষিপ্ত করব, পরিশেষে যে কথা বলতে চাই, যে ভারতবর্ষের যে সাম্প্রদায়িক রাজনীতির উত্থান গত লোকসভা নির্বাচনের মধ্যে দিয়ে খানিকটা হলেও ব্যাহত হয়েছে, কিন্তু গত কয়েকটি বিধানসভা নির্বাচনের মধ্যে দিয়ে প্রায় আধা-আধি হয়ে গেলে সেখানে কিন্তু বিজেপির যে প্রধানমন্ত্রী নরেন্দ্রনাথ মোদীর এবং বিজেপির নেতৃত্বদের যে অর্থাৎ শারীরিক ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ, তার কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে সেখানে। এবং দিল্লির ভোট দেখিয়ে দিল যে সেকুলার লোকেরা, সেকুলার রাজনৈতিক দলগুলি যদি একত্রিত না করতে পারে, অর্থাৎ ধর্মনিরপেক্ষ শক্তি যদি একত্রিত না হতে পারে, তাহলে সাম্প্রদায়িক শক্তি আরো শক্তিশালী হয়ে ভারতবর্ষে বাসা বাঁধবে, এবং সাম্প্রদায়িক শক্তির সঙ্গে কর্পোরেট শক্তির যে যোগ হয়েছে, এই যোগের মধ্যে দিয়ে কিন্তু ভারতবর্ষের মানুষের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু দুঃখ নেমে আসবে।
পরপর যে কয়টি আমরা বাজেট দেখতে পাচ্ছি, আজকে বাজেট আলোচনার বিষয় নয়, কিন্তু যে কয়টি বাজেট আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে দিয়ে প্রতিনিয়ত কিন্তু উন্নয়নমূলক খাতে মানুষের দুঃখ দুর্দশা যন্ত্রণা কমানোর কাজে টাকার পরিমাণ কমছে। কিন্তু আমরা এই কয়েক বছরে কিন্তু বন্ধু পুঁজিপতিদের কয়েক লক্ষ টাকা ভর্তুকি এবং ঋণ মকুব করা হয়েছে, কয়েক লক্ষ কোটি টাকা, প্রায় 16 লক্ষ কোটি টাকার মতো। এবং দিল্লির নির্বাচনের মধ্যে থেকে একটি অভিজ্ঞতা যে ধর্মনিরপেক্ষ শক্তি যদি একত্রিত না হতে পারে, এইভাবে অনেককে থাকে, তাহলে কিন্তু সাম্প্রদায়িক শক্তির উত্থান আরো শক্তিশালী হবে। কিন্তু একটি বিষয় যে এনডিএ জোটের মধ্যেও বহু দল আছেন, তাদেরকে কিন্তু সাম্প্রদায়িক শক্তি বলা যাবে না। তারা কিন্তু রাজ্যগত সুযোগ সুবিধার জন্য, ব্যক্তিগতভাবে পদ লাভের জন্য তারা অনেকেই সেখানে আছেন, সেখানে খোলাখুলি বলছি, সেখানে আছেন। সেখানে ছোট ছোট পার্টি, 3-4টি এমএলএ এমপি, মন্ত্রিত্ব, এটাই বড় বিষয়। তারা যে সাম্প্রদায়িক এবং অসাম্প্রদায়িক রাজনীতির যে ফল পৃথিবীর বিভিন্ন ইতিহাসে আমরা যে দেখতে পেয়েছি, সে সম্পর্কে তারা অনেক শিক্ষিত মানুষ, তারা অজ্ঞ নন, কিন্তু ব্যক্তিগত বিষয়টিকে সবচেয়ে বড় করে দেখছেন এবং নিজস্ব দলের স্বার্থ বা ব্যক্তিগতভাবে মন্ত্রী হওয়া এই বা বিভিন্ন এমএলএ এমপি হওয়ার যে বিষয়টি, সেইটিকেই অনেকেই বড় করে দেখছেন। এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা অনৈক্য থেকেই যাচ্ছে এবং মনেও হচ্ছে ভারতবর্ষের এখন অনেক রাজনীতিকদের মধ্যে যে সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলি যতটা তারা মুখে বলেন, ততটার দায়িত্ব তাদের কিন্তু নাই। সেখানে কোনো দায়িত্ব নেই, অনেকেরই দায়িত্ব নেই, সকলের নয়। এবং তারা মনে করছেন সাম্প্রদায়িক শক্তির উত্থান যদি হয়ে যায়, দুর্নিবার গতিতে এসে যায়, তাহলে তারাও মিশে যাবেন তার মধ্যে। ক্ষতি কি? সেখানে ক্ষমতা ভোগ করবেন। তাহলে আক্রান্ত হবে কারা? যারা অসাম্প্রদায়িক সেকুলার এবং সংখ্যালঘুরা আক্রান্ত হবেন আগামী দিনে। তাদের তো কোনো আক্রান্ত হওয়ার ভয় থাকবে না, তারা মনে করছেন তাই। কিন্তু নগর পুড়লে কিন্তু দেবালয়ও বাঁচবে না। কাজেই এই প্রতিবেদনের শেষে আরেকবার বলতে চাই যে এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে অসাম্প্রদায়িক শক্তির ব্যাপক জোট, দিল্লির নির্বাচন থেকে অভিজ্ঞতা আমরা গ্রহণ করি এবং গোটা ভারতবর্ষে এর পরবর্তীকালে লোকসভা হোক, বিধানসভা হোক, রাজ্যসভা হোক, লোকাল বডিজ যে নির্বাচন হোক এবং জনবিরোধী যে কার্যক্রমগুলি আছে তার বিরুদ্ধে মানুষের জন্য যে আন্দোলন হোক, তার জন্য ব্যাপক ঐক্য গড়ে উঠুক, এই প্রত্যাশা নিয়ে সকলকে নমস্কার জানিয়ে আজকের আলোচনা শেষ করছি। আপনারা ভালো থাকবেন।